ভারতের কেরালায় বন্যা পরিস্থিতির আরও অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ২৬, এখনও নিখোঁজ অনেকে। পরিস্থিতি মোকাবিলায় মাঠে ৩ বাহিনীর সদস্যরা। আফগানিস্তানে মাধ্যমিক স্তরে নারী শিক্ষা নিষিদ্ধ থাকায় শঙ্কায় শিক্ষার্থীরা। তালেবানকে আন্তর্জাতিক স্বীকৃতি না দিলে লাভবান হবে আইএস, বলছে গোষ্ঠীটি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ভারতের কেরালায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে কাজ করছে দেশটির সেনাবাহিনী। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে গত ২৪ ঘন্টায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিল্লি ও আশপাশের এলাকায় আরও বৃষ্টি হবে বলে আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। রোববার দিনভর ভারী বৃষ্টিতে ভূমিধসের ঘটনা ঘটেছে ভারতের কেরালা রাজ্যের কয়েকটি জেলায়। এতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে প্রশাসন। চলমান বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কোট্টাম ও ইদুক্কি জেলা। এখানে 4টা ভূমিধস হয়েছে। কয়েকটা দোকান পুরোপুরি ভেসে গেছে। পাশের পাহাড় থেকে পানি আর বিভিন্ন জিনিসপত্র ভেসে আসছে। সব বাড়িঘর তলিয়ে গেছে, অনেকে মাটির নিচে চাপা পড়েছে। বন্যায় রাজ্যটির অন্যান্য জেলাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জেলায় এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। পাশাপাশি পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। নিখোঁজদের উদ্ধারে জাতীয় দুর্যোগ বাহিনীর সঙ্গে কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশ দিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী। ইতোমধ্যে ১০০টিরও বেশি স্থানে ত্রাণ কেন্দ্র স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে বন্যার কারণে বুধবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হবে বলে জানান তিনি। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, কেরালার বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরে রাখা হচ্ছে। বন্যা কবলিত মানুষদের সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ভারতের রাজধানী দিল্লিতে ২৪ ঘন্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, একদিনে দিল্লিতে ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ১৯৫৪ সালের পর শহরটিতে সর্বোচ্চ। দিল্লি ছাড়া নয়ডা, গাজিয়াবাদ, আগ্রা ও মথুরাতে আরও বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ১ মাসেরও বেশি সময় ধরে মাধ্যমিক স্কুল থেকে নিষিদ্ধ করা হয়েছে আফগান নারীদের। এতে বিশ্বের প্রথম কোনো দেশে অর্ধেকেরও বেশি মানুষ অশিক্ষিত হয়ে পড়বে বলে বিবিসির এক প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে। দেশটির এমন চিত্রে আফগানিস্তান ইস্যুতে পাকিস্তান সহ 5 দেশকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে তালেবান সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি না দিলে লাভবান হবে জঙ্গি গোষ্ঠী আইএস, এমন মন্তব্য করেছেন সংগঠনটির অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তান ফের ক্ষমতায় আসার পর মানুষের মাঝে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল তালেবান শাসনামলে কেমন হবে নারীদের অবস্থান। নতুন সরকার গঠনের সময় তালেবান বারবার নারীদের অগ্রাধিকারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সম্পূর্ণ ভিন্ন চিত্র। নিষিদ্ধ করার কারণে প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে মাধ্যমিক স্কুলে যেতে পারছেন না আফগান নারীরা। এতে বিশ্বের প্রথম কোনো দেশে অর্ধেকেরও বেশি মানুষ অশিক্ষিত হয়ে পড়বে বলে বিবিসির এক প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে। এছাড়া আফগান নারীরা অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়। যদিও খুব দ্রুতই নারীরা মাধ্যমিক স্কুলে ফিরবে বলে জানিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার আল জাজিরার পাল্টাপাল্টি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। এদিকে এমন চিত্রে আফগানিস্তান ইস্যুতে পাকিস্তান সহ 5 দেশকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে অন্যান্য দেশগুলো হচ্ছে চীন, রাশিয়া, ইরান ও তাজিকিস্তান। নভেম্বরে বৈঠকটি হওয়ার কথা। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির সঙ্গে এক সাক্ষাৎকারে তালেবান সরকারের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, তালেবান সরকারকে যদি আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি না দেয় তাহলে লাভবান হবে জঙ্গি গোষ্ঠী আইএস। এছাড়া যুক্তরাষ্ট্র যেভাবে আফগানিস্তানের রিজার্ভ আটকে দিয়েছে সেটিকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন বলেও দাবি করেন তিনি। জিনিয়া শেখ, সময় সংবাদ। করোনা সংক্রমণ কমে আসায় প্রথমবারের মতো মুসল্লিদের জন্য পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে সামাজিক দূরত্বের নিয়ম তুলে নেওয়া হয়েছে।
রোববার থেকে মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে মুসল্লিরা নামাজ আদায় করছেন, তবে মাস্ক পরা বাধ্যতামূলক রয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। করোনা মহামারী শুরুর পর সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে কারফিউ জারি করে সৌদি সরকার। বন্ধ করে দেওয়া হয় মসজিদে জামাতে নামাজ আদায়। বিভিন্ন দেশের সঙ্গে সীমান্ত বন্ধের পাশাপাশি স্থগিত করা হয় ওমরা পালন, এমনকি পবিত্র হজ পালনেও সীমিত করা হয়। গেল 2 বছর সীমিত পরিসরে কেবল সৌদি আরবে বসবাসরতদের হজ পালনের অনুমতি দেওয়া হয়। বর্তমানে সংক্রমণ কমে যাওয়ায় স্বাভাবিক হয়েছে সৌদি আরবের পরিস্থিতি। রোববার থেকে মুসল্লিদের জন্য পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে সামাজিক দূরত্বের নিয়ম তুলে নেওয়া হয়েছে। এখন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। রোববার ভোর থেকেই পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে জামাতে সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি মুসল্লিদের। সামাজিক দূরত্ব তুলে নেওয়া হলেও মুখে মাস্ক এবং 2 ডোজ ভ্যাকসিন দেওয়া ছাড়া মুসল্লিরা মসজিদে প্রবেশ করতে পারবেন না। এমনকি পবিত্র কাবাঘর ছোঁয়ার ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটিও বহাল থাকছে। এদিকে করোনার সংক্রমণ কমায় দেশজুড়ে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। 2 ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরা এখন থেকে গণপরিবহনে চড়তে পারবেন, হলে গিয়ে দেখতে পারবেন সিনেমা এবং রেস্টুরেন্টে গিয়েও খেতে পারবেন, মাঠে বসে উপভোগ করতে পারবেন খেলা। এছাড়া উন্মুক্ত এলাকায় মাস্ক পরার প্রয়োজনীয়তা নেই বলেও জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রোববার ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন করলেন তিনি। 2011 সালের 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত হয় এটি। এ দুর্ঘটনায় মারা যান 1800-র বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছিলেন 1,60,000-এর বেশি বাসিন্দা। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দেশটির জাপানের অর্থনীতি। রেডিয়েশনের কারণে এখনও 40,000-এর বেশি মানুষ নিজ অঞ্চলে ফিরতে পারেনি। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। রক্তনালীতে সংক্রমণ নিয়ে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে 5 দিন ধরে ভর্তি ছিলেন তিনি। স্থানীয় সময় রোববার সকালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ইরভিন থেকে ছাড় পান বিল ক্লিন্টন। দীর্ঘদিন ধরেই হৃদরোগ সহ নানা সমস্যায় ভুগছিলেন তিনি। এর আগে গত মঙ্গলবার সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন 75 বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট। 1993 থেকে 2001 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন বিল ক্লিন্টন। টি-20 বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে যাওয়ায় হতাশ ওমানের প্রবাসী সমর্থকরা। ব্যর্থতা ভুলে পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে দল, এমন স্বপ্ন বুনছেন তারা। দুর্দান্ত পারফর্ম করে পরের রাউন্ডে যাবে দল, এমনটাই প্রত্যাশা তাদের। আমরা আশা করেছিলাম প্রথম ম্যাচ এবং এটা জেতার পরে তাদের একটা যে একটা মোমেন্টাম তৈরি হবে সেটা আসলে অঙ্কুরে নষ্ট হয়ে গেছে এবং আশা করি বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাবে। বাট একটু টাফ হয়ে গেছে। বাংলাদেশের এরকম খেলাটা উচিত ছিল না। আমরা দর্শক হিসাবে আমরা সত্যি আশাবাদ হইলাম। প্রথমত বলতে চাই আমাদের ওপেনিং জুটি খুবই দুর্বল। এই জুটি আমরা প্রথমেই ভাবছিলাম এমন একটা দুর্ঘটনায় আমরা সম্মুখীন হবো, সেই ক্ষেত্রে সেটাই হলো। আসলে দেখা গেছে আমাদের তামিমকে আমরা খুব মিস করি। ব্যাড লাক, আমাদের ডে ছিল না, তবে নেক্সট ম্যাচের জন্য আমরা ভালো কিছু করব ইনশাআল্লাহ। এই মুহূর্তে ওমানের মাস্কাটে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। দলের সবশেষ অবস্থা জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাজিদ। এমদাদ, বাংলাদেশ গতকাল খুব খারাপভাবে আসলে বিশ্বকাপ মিশনটা শুরু হয়ে গেছে। এরপর কিন্তু নানা দিকে নানা প্রশ্ন উঠছে। বাংলাদেশের স্পেশালি ব্যাটসম্যানদের কিন্তু কাঠগড়ায় তোলা হচ্ছে। আমরা জানি বাংলাদেশের মিডল অর্ডারে যারা ছিলেন সাকিব, মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তারা কেউ কিন্তু সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি। বিষয়টার এমন অবস্থা মনে হচ্ছিল যে আয়ারল্যান্ড ঠিক, স্কটল্যান্ড ঠিক না, দলটা আরও বড় কোনো দল এরকম কিন্তু মনে হচ্ছিল। তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বা বোর্ডের যারা বর্তমানে ওমানে অবস্থান করছেন তারাও কিন্তু বাংলাদেশের এরকম একটা পারফরমেন্সের পর খুবই হতাশ। আমরা আজকে যতটুকু জানতে পেরেছি স্থানীয় সময় বিকেল 3:30টায় বাংলাদেশ দলের সঙ্গে জুম মিটিংয়ে হয়তোবা যুক্ত হয়ে কিছু জানতে চাইবেন, হারের ব্যাখ্যা চাইবেন বোর্ড সভাপতি নাজবুল হাসান পাপন, এবং এরপর হয়তোবা তিনি গণমাধ্যমে কথা বলতেও পারেন। কিন্তু
বর্তমানে দলের যে অবস্থা বা আমরা যেমনটা দেখছি তাতে আসলে গণমাধ্যমের মুখোমুখি হওয়ার মতো অবস্থায় কিন্তু নেই বিসিবির কর্তারা, কারণ অনেক বড় স্বপ্ন নিয়ে বাংলাদেশ ওমানে এসেছিল যে বিশ্বকাপের প্রথম পর্বে হয়তো খুব সহজেই উতরে যাবে, কিন্তু এখন সামনে যে পথটা কিন্তু অনেক কঠিন একটা পথ, এবং এই পথটা পাড়ি দেওয়ার জন্য শুধু নিজেদের যে সর্বোচ্চটা খেলতে হবে সেটাই না, একই সঙ্গে অনেক সমীকরণও কিন্তু মেলাতে হবে বাংলাদেশ দলকে। প্রথম ম্যাচটা কিন্তু বাংলাদেশ হেরে গেছে, অন্যদিকে ওমান কিন্তু অনেক বড় ব্যবধানে পাপুয়া নিউগিনিকে হারিয়েছে। আবার বাংলাদেশ কিন্তু এক ম্যাচ খেলে 0 পয়েন্ট, বাকি 2 ম্যাচই বাংলাদেশকে জিততে হবে, শুধু জয় না ব্যবধানটাও কিন্তু বড় রাখতে হবে। তবে গতকাল ওমান যেভাবে খেলেছে এই দলটিতে অনেক পাকিস্তানি খেলোয়াড় রয়েছেন যারা কিনা বর্ন অ্যান্ড ব্রট আপ পাকিস্তান, পরে এখানে এসে তারা এখন ওমান দলের হয়ে খেলছেন, তারাও কিন্তু খুব ভালো খেলছেন। গতকাল আমরা সেটার একটা ঝলকও দেখেছি, প্রথম ম্যাচে 10 উইকেটে তারা জিতেছে। তো বাংলাদেশের জন্য কিন্তু কাজটা আরও কঠিন হবে, এরকম টানা দুটো প্রস্তুতি ম্যাচ এবং এরপর স্কটল্যান্ডের সাথে ম্যাচ, মোট 3টে ম্যাচ হেরে গিয়ে পরের ম্যাচে মাঠে নামবে। আত্মবিশ্বাস নিশ্চিতভাবেই বলা যায় একেবারে তলানিতে থাকবে। তবে বাংলাদেশ কিন্তু এরকম অনেক এর আগেও আমরা দেখেছি যে ঘুরে দাঁড়িয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রথম ম্যাচে হেরে গেল, পরের ম্যাচ কিন্তু আপনার বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের সাথে কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল। তো এবারও আসলে সবার প্রত্যাশা এটাই যে বাংলাদেশ ভালো খেলুক, পরের 2 ম্যাচে খেলে দ্বিতীয় রাউন্ডে যাক এবং সেখানেও ম্যাচগুলো ভালো খেলুক। বাংলাদেশ কিন্তু আজকে অপশনাল প্র্যাকটিস আছে, স্থানীয় সময় সন্ধ্যা 6টায় শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে ম্যাচ ভেন্যু আল আমিরাত স্টেডিয়ামের পাশেই একাডেমি মাঠ, সেখানে হওয়ার কথা রয়েছে। তবে অপশনাল হলেও কিন্তু ধারণা করা যাচ্ছে যে হয়তোবা বাংলাদেশ দলে যারা আছেন সবাই আসবেন, কারণ এমন একটা হারের পরে নিশ্চিতভাবেই বলা যায় যে কোচ চাইবেন না যে দলের খেলোয়াড়দেরকে বিশ্রামে রাখতে, তার যেহেতু প্রত্যেকেই বাংলাদেশ দল হেরেছে, কেউই ভালো মতো খেলতে পারেন, স্পেশালি ব্যাটসম্যানরা নিশ্চিতভাবেই বলবেন, তারা কাজ করবেন যে আসলে কোন জায়গাগুলোতে আরও ইমপ্রুভ করা দরকার। তো আমার কাছে ওমানের মাস্কাট থেকে এই ছিল সবশেষ খবর। ওমানের মাস্কাট থেকে সহকর্মী সাজিদ মুস্তাহিদ। শুধু ফুটবল নয়, মালদ্বীপের ক্রিকেট উন্নয়নে কাজ করছে বাংলাদেশ। নিয়মিতভাবে দেশটির জাতীয় দলের সঙ্গে ম্যাচ খেলছেন প্রবাসীরা। শুধু তাই নয়, ভালো করলে সুযোগ আছে মালদ্বীপ জাতীয় দলে খেলার, যেখানে সহযোগিতা করছে বাংলাদেশ হাই কমিশন। সেলিম আহমেদের ক্যামেরায় মালদ্বীপ থেকে SM ইকবালের রিপোর্ট। ফুটবলের দেশে ক্রিকেটের আনাগোনা, 22 গজে ব্যাট বলের লড়াই, লাল সবুজে মিতালি, দূর থেকে দুটি দলকে আলাদা করা দুষ্কর। দেখে মনে হতে পারে বিদেশ বিভুঁয়ে হয়তো বাংলাদেশি খেলছে আলাদা দুটি নামে। মালদ্বীপে ক্রিকেটের শুরু বেশ আগে হলেও সম্প্রতি তাদের উন্নতিটা লক্ষণীয়, যার পেছনে গুরুত্বপূর্ণ অবদান বাংলাদেশের। তাদের জাতীয় দলের সঙ্গে প্রায়ই প্রীতি ম্যাচে অংশ নেয় লাল সবুজরা। আমরা সপ্তাহে একদিন ছুটি পাই, ওই ছুটির মাঝে প্র্যাকটিস ছাড়াই তার সাথে আমরা মালদ্বীপ ন্যাশনাল টিমের সাথে ভালো খেলেছি। হার জিত হয়েছে, সমস্যা নেই, আমরা ভালো খেলেছি। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও ভালো খেলবো। আমরা আগে তো কিছুই পাইতাম না, তো এখন কিছু কিছু আমাদের ব্যবসায়িক বা এখানকার স্থানীয় কিছু লোকও আমাদের কিছু সহযোগিতা করতেছে। মালদ্বীপে বাংলাদেশ ক্রিকেট দলকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আসছে হাইকমিশন। ক্রিকেটারদের কর্মক্ষেত্রের পরিবেশ নিশ্চিত করা সহ ম্যাচের সুযোগ সৃষ্টি করছে দূতাবাস। ভবিষ্যতে যা আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনার। আমাদের যেহেতু ক্রিকেটটা একটা খুব শক্ত অবস্থানে আছে, দৃঢ় অবস্থানে আছে, আমি বিশ্বাস করি যে আমাদেরও উচিত মালদ্বীপের মতো একটা ছোট দেশকে যারা নতুন ক্রিকেট শুরু করেছে তাদেরকে আমাদের সাধ্যমতো সহায়তা প্রদান করা, এবং আমি চেষ্টা করব যাতে বাংলাদেশ থেকে এই সহায়তাটা আমি তাদের জন্য নিয়ে আসতে পারি। ভদ্রলোকের খেলা ক্রিকেট বেশ ব্যয় সাপেক্ষ, বিদেশ বিভুঁয়ে তার খরচ জোগানোটাও কষ্টকর। তবে স্থানীয় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এগিয়ে আসায় সম্ভব হচ্ছে সমুদ্রের দেশে লাল সবুজের ক্রিকেট চালিয়ে যাওয়া। যাবতীয় যা কিছু দরকার সবকিছু এনে দিয়েছি এবং শুরুটা কিন্তু আমরা এইভাবেই শুরু করেছি। তারপরে আস্তে আস্তে এখানে তাদেরকে যতটা সম্ভব আমার ব্যক্তিগতভাবে আমি তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি, এবং এই সহযোগিতার হাত আমার, এটা আপনারা দোয়া করবেন, এটা ওদের ভবিষ্যতে আমি যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ করব। এবারের প্রীতি ম্যাচে প্রথমে ব্যাট করে 20 ওভারে 176 রান করে মালদ্বীপ জাতীয় ক্রিকেট দল। জবাবে বাংলাদেশ হাইকমিশন দল থামে 145 রানে। SM ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। বিক্ষোভে উত্তাল ইতালির রাজধানী রোম। 3টি শ্রমিক ফেডারেশনের ডাকে শনিবারই বিক্ষোভের ডাক দেয়া হয়। এদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে ওঠেন বিক্ষোভকারীরা। মূলত শ্রমিক ফেডারেশনের অফিসে হামলার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন
2 লাখের বেশি মানুষ। রোম থেকে সে খবর জানাচ্ছেন জমানা মাহমুদ। স্থানীয় সময় শনিবার রোমের সান জোভান্নি চত্বরে একে একে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। সময় গড়ানোর সাথে সাথে জনসমুদ্রে পরিণত হয় আশেপাশের এলাকা। ফ্যাসিবাদ বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। মূলত গ্রিন পাস বিরোধী আন্দোলনে ফ্যাসিবাদী রাজনৈতিক দল ফরসা নোভার নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়। এদিন রোম ও এর আশেপাশের শহর থেকে 2 লাখের বেশি মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করে। আমাদের সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তা কখনোই ঘটেনি। গণতান্ত্রিক দেশে এ ধরনের ফ্যাসিবাদী হামলা মেনে নেওয়া যায় না। আমাদের গণতন্ত্র, সংবিধান এবং মানুষের মৌলিক অধিকার ধ্বংস করার পায়তারা হিসেবে দেখছি আমরা এই হামলাকে। প্রথম বিশ্বযুদ্ধের পরে ইতালিতে ফ্যাসিবাদের উৎপত্তি এবং প্রচলন শুরু হয়। বেনিতো মুসোলিনি ফ্যাসিবাদের মতাদর্শ ও আন্দোলনের সূচনা করেন। 1943 সালের 25 জুলাই ফ্যাসিবাদ ধ্বংস হয়। মূলত এই ফ্যাসিবাদ ছিল গণতন্ত্র বিরোধী কট্টর ডানপন্থীদের মতাদর্শ। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। রাশিয়ায় নতুন করে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে। রোববার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 997 জন। নতুন করে আক্রান্ত হয়েছেন 34,000-এর বেশি মানুষ। করোনা মহামারী শুরুর পর গেল কয়েক মাসের মধ্যে আক্রান্তের রেকর্ড করল দেশটি। কঠোর বিধিনিষেধ না থাকা এবং টিকাদান কর্মসূচিতে ধীর গতির কারণে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের। এদিকে টিকাদান কর্মসূচিতে গতি বাড়াতে সাবেক কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আমিরাতগামী যাত্রীদের ভোগান্তি কমাতে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরের র্যাপিড পিসিআর টেস্ট ক্যাম্প বসানোর দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আমিরাতের 70% প্রবাসী বাংলাদেশি চট্টগ্রামের হওয়ায় দাবিটি বেশি জোরালো হয়ে উঠেছে। শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। আমিরাতের সাথে আকাশ যোগাযোগ দীর্ঘদিন বন্ধ থাকার পর গত 3রা অক্টোবর থেকে ঢাকা টু আমিরাত ফ্লাইট চালু করে জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা আবুধাবি রুটে সপ্তাহে 4টি এবং ঢাকা দুবাই রুটে সপ্তাহে 5টি ফ্লাইট পরিচালনা করছে বিমান। পাশাপাশি ইত্তেহাদ, এমিরেটস, এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাই সহ বেশ কয়েকটি ফ্লাইট পরিচালিত হচ্ছে এই রুটে। তবে র্যাপিড টেস্ট ল্যাব স্থাপন না করার কারণে এখনও বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট আসতে পারছে না সংযুক্ত আরব আমিরাতে। এয়ারপোর্টের শৃঙ্খলা বাজে, একদম বাজে, যে আমরা একটু হেল্প চাইছি, কেউ আমাদেরকে হেল্প করতে দেয়নি। যদি চট্টগ্রামের ফ্লাইটটা যদি চট্টগ্রাম থেকে দেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। আমিরাত প্রবাসীদের মধ্যে প্রায় 70% চট্টগ্রামের প্রবাসী হওয়ার পরও চট্টগ্রাম বিমানবন্দরে এখনো পর্যন্ত ল্যাব স্থাপন না করায় সেটিকে বৈষম্যমূলক আচরণ বলে মনে করছেন আরব আমিরাতস্থ চট্টগ্রামের প্রবাসীরা। সরকারের কাছে অনুরোধ করবো অন্ততপক্ষে 2টা ল্যাব যদি আমাদের চট্টগ্রামে দেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। এই ফ্লাইটের 70% যাত্রী চট্টগ্রামের। তো চট্টগ্রামে যদি এই ঢাকাতে 6টি ল্যাব বসানো হয়েছে, ওখান থেকে যদি 2টা ল্যাব যদি চট্টগ্রামে বসানো হতো তাহলে এই হয়রানিটা অনেকাংশে লাঘব হয়ে যেত। আমরা আশাবাদী সরকার থেকে আগামী রিপিট টেস্ট যেন সামনে চট্টগ্রামে বসানো হয়। নিজেদের শহরে আন্তর্জাতিক মানের বিমানবন্দর থাকা সত্ত্বেও অনেক ভোগান্তি পেরিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা আসতে হয় বলে দাবি করেন প্রবাসীরা। এমনকি ঢাকা বিমানবন্দরে ন্যূনতম শৃঙ্খলা ও নিয়মনীতি না থাকার অভিযোগ করেন তারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। সংঘাত সহিংসতা পেছনে ফেলে পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে। এতে স্বস্তি ফিরেছে সেখানকার ব্যবসায়ীদের মাঝে। পর্যটকরাও উপভোগ করছেন প্রাকৃতির অপার সৌন্দর্য। এখানে নেই কোনো সংঘাত, নেই উত্তাপ, নেই সরকারি বাহিনী ও অস্ত্রধারীদের মধ্যে গোলাগুলি। এখানে আছে শুধু উচ্ছ্বাস আর নির্মল আনন্দ। কেউ পাহাড়ি লেকে ঘুরে বেড়াচ্ছেন নৌকায়, কেউ বা অপার্থিব গোলাপ বাগানের মাঝ দিয়ে হেঁটে হেঁটে উপভোগ করছেন প্রকৃতির অপার সৌন্দর্য।
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের কথা বলছি শ্রীনগরের সুন্দর একটি অংশের কথা। একেই বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে রাখে পর্যটকদের। গেল 1.5 বছর ধরে করোনার কারণে অনেকটাই ফিকে হয়ে পড়েছিল কাশ্মীরের পর্যটন শিল্প, ভেঙে পড়েছিল পর্যটন ব্যবসা। তবে সুখবর হচ্ছে করোনা সংক্রমণ কমে আসায় আবারও চাঙা হয়ে উঠতে শুরু করেছে জম্মু কাশ্মীরের পর্যটন খাত। বিভিন্ন পর্যটন কেন্দ্রে আবারও বাড়ছে পর্যটকদের আনাগোনা। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। মানুষও যেন ফিরে পেয়েছে প্রাণ। এতদিন পর একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছেন দর্শনার্থীরাও। 10-12 দিন ধরে এখানে পর্যটক বাড়ছে। আশা করছি সামনে আরো পর্যটন শিল্প চাঙ্গা হবে। এতদিন পর ঘুরতে পেরে খুব ভালো লাগছে, নিজেকে খুব হালকা লাগছে। বরাবরই জম্মু কাশ্মীরের পাহাড় আর লেক দর্শনার্থীদের পছন্দের তালিকার শীর্ষে থাকে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন পর্যটন বাড়তে থাকায় আবারও লাভের আশায় বুক বাঁধছেন তারা। জিনিয়া শেখ, সময় সংবাদ। খরা, করোনা মহামারী ও পঙ্গপালের প্রাদুর্ভাবে কেনিয়ার 21 লাখের বেশি মানুষ অনাহারে ভুগছে। দেশটিতে বসবাসকারীদের পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় খাদ্য ও পানি জরুরি হয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কেনিয়ার চারণভূমি ও কৃষি অঞ্চলগুলোতে নদী, জলাশয়, বাঁধ সহ প্রাকৃতিক জলের উৎস শুকিয়ে গেছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কেনিয়ায় এখন অন্যান্য প্রাকৃতিক জলের উৎসের ধারণ ক্ষমতা মাত্র 20 থেকে 40%। এদিকে বিরূপ আবহাওয়া মানবিক সাহায্য সংস্থাগুলোর পক্ষে দেশটিকে সহায়তা করা কঠিন করে তুলেছে। চলতি বছরের শেষ দিকে অনাহারের সংখ্যা 24 লাখে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছে কেনিয়া কর্তৃপক্ষ। পৃথিবীতে পরিবেশ রক্ষায় যেসব দেশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে, প্রথমবারের মতো তাদের পুরস্কৃত করল ব্রিটিশ রাজপরিবার। 5টি ক্যাটাগরিতে দেয়া হয় আর্থশট নামে এই পুরস্কার। মাত্র কয়েক বছরে বনাঞ্চল দ্বিগুণ করায় প্রথম পুরস্কার জিতে নেয় কোস্টারিকা। প্রথম বিজয়ী হিসেবে দেশটিকে 10 লাখ পাউন্ড অর্থ দেয়া হয়। পরিবেশ রক্ষায় বরাবরই তৎপর ব্রিটিশ রাজপরিবার, যা আরও একবার প্রমাণ করলেন তারা। কারণ এই প্রথম সারা বিশ্বে পরিবেশ রক্ষায় যেসব দেশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাদের পুরস্কৃত করল ব্রিটিশ রাজপরিবার। ইংল্যান্ডে আয়োজিত আর্থশট শিরোনামের অ্যাওয়ার্ড শোতে উপস্থিত ছিলেন বিশ্বের জনপ্রিয় সব তারকারা। 5টি ক্যাটাগরিতে দেওয়া হয় এ পুরস্কার, যেখানে প্রথম স্থানটি জিতে নেয় কোস্টারিকা। লম্বা সময় ধরে বনাঞ্চল উজাড়ের শীর্ষে ছিল দেশটি, কিন্তু বিগত কয়েক বছরে বনাঞ্চল দ্বিগুণ করায় প্রথম পুরস্কার জিতে নেয় দেশটি। প্রাইজ মানি দেওয়া হয় 1 মিলিয়ন পাউন্ড। এছাড়া পরিবেশ রক্ষায় অভিনব এক মেশিনের জন্য দ্বিতীয় পুরস্কার জিতে নেয় ভারত। মেশিনটি কৃষিজাতীয় বর্জ্যকে সারে রূপান্তর করে। তালিকায় তৃতীয় হয়েছে বাহামাস। বিপন্ন প্রবাল রক্ষায় কাজ করায় দেশটির 2 ব্যক্তিকে দেওয়া হয় এ পুরস্কার। এরপর রয়েছে ইতালি ও জার্মানি। Earthshot for Fix Our Climate goes to AEM Electrolyzer. অনুষ্ঠানটির উপস্থাপনা করেন এমা ওয়াটসন। গান গেয়ে মঞ্চ মাতান এড শিরান, কোল্ড প্লে সহ জনপ্রিয় সব তারকারা। অ্যাওয়ার্ড শোটি পরিবেশ বান্ধব বিভিন্ন জিনিস দিয়ে সাজানো হয়। বর্জন করা হয় প্লাস্টিকের ব্যবহার। পৃথিবীর মানুষকে সচেতন করতে এমন আয়োজনকে সাধুবাদ জানান সবাই। জিনিয়া শেখ, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। ভারতের কেরালায় বন্যা পরিস্থিতির আরও অবনতি, মৃতের সংখ্যা বেড়ে 26, এখনও নিখোঁজ অনেকে। পরিস্থিতি মোকাবিলায় মাঠে 3 বাহিনীর সদস্যরা। এবং আফগানিস্তানে মাধ্যমিক স্তরে নারী শিক্ষা নিষিদ্ধ থাকায় শঙ্কায় শিক্ষার্থীরা। তালেবানকে আন্তর্জাতিক স্বীকৃতি না দিলে লাভবান হবে আইএস, বলছে গোষ্ঠীটি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।